এখন ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের লখনৌর গোমতী নগর নামের একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। গোমতী নগরে রেখা সিং নামের একজন বিধবা ভদ্রমহিলা 4 ছেলে মেয়ের সাথে থাকতেন। তিনি একজন প্রভাবশালী মহিলা, একজন কংগ্রেস পার্টির বড় নেতার মেয়ে ছিলেন তিনি, আর খুব বড় বিজনেসম্যানের স্ত্রী ছিলেন তিনি। টাকা পয়সা ক্ষমতার কোনো অভাব ছিল না। তো বিশাল বাড়ি তার, 4 ছেলে মেয়ে নিয়ে তিনি থাকতেন। ঘটনাটা যেদিনকে, সেটা হচ্ছে 9 জুলাই 2015 সাল। তিনি দুপুরবেলায় লাঞ্চ করছিলেন। তিনি আর তার ছোট ছেলে দুজন বসে খাচ্ছেন। হঠাৎ করে তার ছোট ছেলের মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল এসেছিল। সে রিসিভ করতে যায়, কলটা কেটে গেছিল। আবার কলটা আসে, ছেলেটা রিসিভ করেছিল। সেই কলে তাকে জানানো হয়েছিল যে তার দিদি, 4 ছেলে মেয়ের মধ্যে যে 3 নম্বর, যার নাম সারা সিং, সে 2013 সালে তার বিয়ে হয়েছিল। ঘটনাটা 2015 সালের। হাজব্যান্ডের সঙ্গে সে সিমলা যাওয়ার জন্য হাজব্যান্ডের গাড়িতে বেরিয়েছিল। দুপুরবেলায় ফিরোজাবাদ নামের একটা জায়গাতে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সেই অ্যাক্সিডেন্টের খবরটা ছোট ছেলেটাকে দেওয়া হয়েছিল যে তোমার জিজাজি, দিদির হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তায়। ছেলেটা কিছু জিজ্ঞেস করার আগেই কলটা কেটে গেছিল। ভদ্রমহিলা কথাটা শুনেই চিন্তায় পড়েছিলেন। তাড়াতাড়ি সেই নম্বরে আবার কল ব্যাক করছিলেন। ইতিমধ্যেই কিন্তু সেই ভদ্রমহিলা রেখা সিংয়ের ফোনে তার মেয়ের নাম্বার থেকে একটা কল এসেছিল। তিনি তাড়াতাড়ি জিজ্ঞেস করেন নিজের মেয়েকে যে হ্যাঁ সারা, বলো কি হয়েছে। তো তিনি দেখেছিলেন যে এটা সারা কথা বলছে না, সারার হাজব্যান্ড কথা বলছে, আমান মণি ত্রিপাঠী যার নাম। তো সে কথা বলছে, সে বলছে, সে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলে যে আপনার মেয়ে আর বেঁচে নেই, আমি বাঁচব কীভাবে। এই কথাটা বলা মাত্র মহিলা চমকে ওঠে। কান্নাকাটি তো হচ্ছিলই বাড়িতে। তিনি নিজের ছোট ছেলে, বড় ছেলেকে খবর দেওয়া হয়। 2 ছেলেকে সঙ্গে নিয়ে পৌঁছেছিলেন ঘটনাস্থলে, যেখানে তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তার জামাই তাকে জানিয়েছিল। সেখানে গিয়ে তিনি দেখেছিলেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে তার জামাইয়ের কোথাও কোনো চোট লাগেনি। ঘটনাস্থলে পুলিশ ছিল। তার জামাইকে একটা পুরনো কেসের জন্য অ্যারেস্ট করে পুলিশ সেখান থেকে নিয়ে চলে গেছিল। ভদ্রমহিলা গিয়ে দেখতে পেয়েছিলেন যে তার মেয়ে ঘটনাস্থলে ওই গাড়িতেই মারা গেছিল। গাড়িটা উল্টে রাস্তার ধারে পড়ে গেছিল। আশেপাশের লোকজনেরা আর তার মেয়ের হাজব্যান্ড আমান মণি ত্রিপাঠীর মামা, সে ওখানেই দাঁড়িয়েছিল। সে ভদ্রমহিলাকে, রেখা দেবীকে এই ঘটনার ব্যাপারে জানিয়েছিল। সে বলেছিল একটা মেয়ে সাইকেলে করে সামনে দিয়ে আসছিল, তাকে বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে রাস্তার পাশে খালি জায়গাতে পড়ে গেছে, আর আপনার মেয়ে মারা গেছে। আমার যে ভাগনা, তার চোট লাগেনি সৌভাগ্যক্রমে। এই কথাটা শুনেই মেয়ের যে মা রেখা, তার সন্দেহ হয়েছিল জামাইয়ের ওপরে। তিনি চাইছিলেন যে যে কোনোভাবে জামাইয়ের সাথে দেখা করবেন। পুলিশ প্রথমে জামাইয়ের সাথে দেখা করতে দিতে চায়নি। রেখা দেবীও যেহেতু একজন রাজনৈতিক কর্মী ছিলেন কংগ্রেস পার্টির, তো শেষ পর্যন্ত তিনি দেখা করতে পেরেছিলেন। জামাই খুব কান্নাকাটি করছিল, একই কথাই বলেছিল যে সে একটা সাইকেলে চড়া মেয়েকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। এবার রেখা দেবী পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করেছিলেন। তিনি কমপ্লেনে জানিয়েছিলেন যে এটা কোনো নর্মাল কেস নয়, এটা তার জামাই নিজে থেকেই ঘটিয়েছে, তার মেয়েকে মেরে ফেলা হয়েছে। সব লোকজন অবাক হয়েছিল। পুলিশ টিমও বলেছিল যে এটা কিভাবে হতে পারে, কিন্তু মহিলা বলেছিলেন যে এই ব্যাপারটা তদন্ত করার দরকার আছে। এবার বলি, এই রেখা দেবী
নিজের মেয়ের হাজব্যান্ডের ওপর এইভাবে সন্দেহ করছিল কেন? প্রথমে বলি, তার মেয়ের যে হাজব্যান্ড আমান মণি ত্রিপাঠী, তার ব্যাকগ্রাউন্ড, সে কাদের ছেলে বা তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কী। উত্তরপ্রদেশের গোরখপুরের একজন নামকরা ক্ষমতাবান লিডার, তবে এখনকার নয়, বেশ কিছু সময় আগেকার। রেখা দেবীর মেয়ের যে হাজব্যান্ড, তার মা বাবা দুজনেই অমরমণি ত্রিপাঠী, মধুমণি ত্রিপাঠী, দুজনে আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলে রয়েছে। জেলে ঠিক বলবো না, জেলে তাদেরকে থাকতে হয় না। তারা যেহেতু বিশেষভাবে ক্ষমতাবান, প্রভাবশালী, সেই জন্য তারা জেলে থাকতে হবে এমন সময় তারা অসুস্থতার ভান করে সব সময় একটা মেডিকেল কলেজ হসপিটালের একটা রুমে ভিআইপি ট্রিটমেন্টে সময় কাটান, দিন কাটান। যখন যার ইচ্ছা সেই হাজব্যান্ড ওয়াইফের কাছে গিয়ে দেখা করে, সেখান থেকে দেখা করে চলে আসে, কোনো অসুবিধা হয় না। তারা নিজের বাড়িতে না থেকে ওই হসপিটালটাকেই নিজেদের বাড়ি করে ফেলেছে। তারা দুজনে কোন কেসে জেলে গেছিল সেটাও বলবো। অমরমণি ত্রিপাঠী যখন একজন ক্ষমতাবান লিডার ছিলেন গোরখপুরের, তখন তিনি একজন মহিলা কবির প্রেমে পড়েছিলেন, যার নাম ছিল মধুমিতা। মধুমিতার সাথে তার একটা সম্পর্কও হয়েছিল, একসময় মধুমিতা প্রেগনেন্টও হয়েছিল। এই ব্যাপারটা অমরমণির যে স্ত্রী মধুমণি, সে জানতে পেরেছিল। জানতে পারার পর সে লোক পাঠিয়ে মধুমিতাকে মেরে ফেলেছিল। আর সেই অপরাধে তাদের দুজনের আজীবন কারাদণ্ড হয়েছে, তবে তারা জেলে থাকে না। তারা কিন্তু ওই হসপিটালের রুমে থাকে। আর তাদের ছেলে যে সময় মা আর বাবা জেলে গেছিল, তখন সে খুব ছোট ছিল, তবে এখন সে বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর ফেসবুক নিয়ে সে সময় কাটাতো। ফেসবুকে সে রেখা দেবীর যে মেয়ে সারা সিং, সে খুব সুন্দরী বলেই সবাই তাকে জানে। ফেসবুকে তাকে দেখে তার প্রথম দেখাতেই প্রেম হয়ে গেছিল। তারপর থেকে সে চাইছিল যে রেখা দেবীর মেয়ের সাথে একবার সাক্ষাৎ করবে, সামনাসামনি দেখবে, তাকে নিজের মনের কথাটা বলবে। এক সময় সে নিজের একটা বন্ধু যে রেখা দেবীর মেয়েকে চিনত, তার সাথে যোগাযোগ করে দুজনের দেখা সাক্ষাৎ করায়। দুজনের দেখা সাক্ষাৎ হলে তার কথাগুলো খুব ভালো লেগেছিল রেখা দেবীর মেয়ে সারা সিংয়ের। তারপর থেকে তাদের দুজনের মধ্যে একটা ফোনে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তারা মাঝে মধ্যে দেখাও করেছিল। অন্যদিকে সারা সিংয়ের বিয়ে কিছুদিন আগেই ঠিক হয়ে গেছিল সেখানকার একজন ধনী বিজনেসম্যানের সাথে। এমনকি আংটি বদলের যে অনুষ্ঠান, সেটাও হয়ে গেছিল। এবার সারা সিং সেই ব্যবসাদারের সাথে বিয়ে করতে চাইছিল না, সে চাইছিল আমানের সাথে বিয়ে করতে। কিন্তু যেহেতু তার বিয়ের এনগেজমেন্টও হয়ে গেছে, সে নিজের মাকে বারবার বলছিল, মা বলছিল না, কোনোভাবেই আর সম্ভব না, অন্য কারোর সাথে বিয়ে দেওয়া যাবে না। মা তবুও জানতে চান যে মেয়ে কার সাথে বিয়ে করতে চাইছে। মেয়ে যখন পরিচয় দিয়েছিল আমানের, তখন ভদ্রমহিলা না করে দিয়েছিলেন যে না, আমানের বাবা মায়ের ব্যাপারে একটু জেনে দেখো। বাবার প্রেমিকাকে সুপারি কিলার দিয়ে মা মেরে ফেলেছিল, সেই জন্য আজ তারা জেলে রয়েছে। তুমি এইভাবে সেই বাড়ির ছেলের সাথে বিয়ে করতে পারো না। একটা ভুল ডিসিশন পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। ভালো করে ভেবে দেখো, তোমার যার সাথে বিয়ে ঠিক করা হয়েছে তার সাথেই তোমার বিয়ে করা উচিত। মেয়ে কিন্তু বোঝেনি। মেয়ে বুঝে গেছিল যে মা কোনোভাবেই বাড়ি থেকে এই বিয়েটা দেবে না। আলিপুরের একটা আর্য সমাজ মন্দিরে গিয়ে তারা দুজন বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়ে বিয়ে করে ফেলেছিল। বিয়ে করার পর মেয়েটা নিজের বাড়িতেই ছিল। এদিকে মা যখন কিচ্ছু জানে না, তো মা
যেহেতু সেই বিজনেসম্যানের সাথে বিয়ে ঠিক হয়েছিল, তো সেই বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা যখন শুরু হচ্ছে, তখন একদিন আমান মানি ত্রিপাঠী তার বাড়িতে আসে, এসে বলে যে আমার স্ত্রীকে ডেকে দিন। রেখা দেবী অবাক হয়েছিল যে তোমার স্ত্রী এখানে থাকে না। বলে না, আপনার মেয়েই আমার স্ত্রী, আপনি তাকে ডেকে দিন, আমি তাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই কথা বলে সে নিজের ফোন বের করে বেশ কিছু ফটো দেখিয়েছিল নিজের শাশুড়ি মাকে, রেখা দেবীকে। রেখা দেবী মন্দিরে বিয়ের সেই ফটো দেখে অবাক হয়ে গেছিলেন। তারপর তিনি বুঝেছিলেন যে কিচ্ছু করার নেই, এই বিয়ে মেনে নিতে হবে। সেই যে ব্যবসায়ী যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে মানা করে দেওয়া হয়। তারপরে আমার মানি আর তার স্ত্রী মধুমণির সাথে দেখা করতে গেছিল রেখা দেবী। রেখা দেবীর সঙ্গে রেখা দেবীর জামাই আমানও গেছিল। গোরখপুর মেডিকেল কলেজ হসপিটালের সেই রুমে আমার মানি আর মধুমণির সাথে রেখা দেবী দেখা করেছিলেন আর বলেছিলেন যে ছেলে আর মেয়ে কাউকে না জানিয়ে তারা মন্দিরে বিয়ে করেছে, কিন্তু বিয়েটাকে সামাজিকভাবে করার খুব দরকার আছে, আপনার আমার দুজনেরই সম্মান রয়েছে। আমার মানির একদম পছন্দ হয়নি রেখা দেবীর মেয়ের সাথে নিজের ছেলের বিয়ের ব্যাপারটা। তিনি ওইখানেই রেখা দেবীর সামনেই নিজের ছেলের গালে চড় মেরেছিলেন। এই ব্যাপারটা হওয়ার পর রেখা দেবী বুঝে গেছিলেন আমার মানি আর তার স্ত্রী কোনোভাবে এই বিয়ে মেনে নেবে না। তিনি সেখান থেকে হতাশ হয়ে ফিরে এসেছিলেন, সঙ্গে তার জামাইও এসেছিল। তিনি মেয়ে জামাইয়ের জন্য একটা বাড়ি কিনে সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু জামাই যেহেতু কোনো কাজ করতো না, তার টাকা পয়সার দরকার ছিল, টাকা পয়সা তার কাছে একদম ছিল না। জামাই আমানের একজন বন্ধু, মানু পাণ্ডে তার নাম ছিল, একদম ধনী ব্যবসায়ীর ছেলে। সে নানা রকমভাবে সাহায্য করত নিজের বন্ধু আমানকে আর আমানের স্ত্রীকে। এইভাবে বেশ কিছুটা সময় কাটে, কিন্তু মানু পাণ্ডে বা অমিত পাণ্ডেকে ডেকে পাঠিয়েছিল আমার মানি ত্রিপাঠী। তিনি খুব রেগে গেছিলেন। তিনি চাইছিলেন যে ছেলে যাতে ওই মেয়েটার সাথে ঘর সংসার না করে, টাকা পয়সার অভাবে যাতে সারা সিং বাড়ি ফিরে চলে যায়, এটাই ছিল আমানের বাবার ইচ্ছা। কিন্তু মানু যেহেতু হেল্প করছিল, সেই রকম কোনো অসুবিধা হচ্ছিল না। সেই ব্যাপারটা জানতে পেরেছিলেন ছেলের বাবা। তিনি খুব রেগে গেছিলেন, মানুকে ডেকে ধমকেছিলেন যে যদি নিজের ফ্যামিলির ভালো চাও তাহলে আমার ছেলের থেকে দূরে থাকো, আমার ছেলেকে, আমার ছেলের সাথে যে মেয়েটা রয়েছে তাকে কোনো রকম হেল্প করার চেষ্টা করবে না। এই কথাটা শোনার পরে মানু কিন্তু একদম কানেকশান রাখা বন্ধ করে দিয়েছিল আমান মানি ত্রিপাঠীর সাথে। আমান মানি ত্রিপাঠী কিন্তু বুঝতে পারছে না যে তার বন্ধু মানু তাকে অ্যাভয়েড করছে কেন, টাকা পয়সা দিয়ে হেল্প করছে না কেন। আমান মানি যে সারা সিংয়ের সাথে বিয়ে করেছিল, এই ব্যাপারটা কিন্তু ওই বন্ধু আর মেয়ের বাড়ির কিছু লোকজন ছাড়া আর কেউ জানতো না, কারণ কাউকেই জানানো হয়নি। আমানের বাবা মা একদম এই ব্যাপারটা চারিদিকে জানাতে চাইছিলও না, কিন্তু হঠাৎ করে ওই মানু পাণ্ডে একটা ফটো ফেসবুকে পোস্ট করেছিল। ফেসবুক থেকে সেই ফটোটা নিয়ে হিন্দুস্তান নামের একটা পেপার তাতে ছাপানো হয়েছিল। দেখার পরে খুব রেগে গেছিল আমান নিজের বন্ধু মানুর সাথে ঝগড়া করেছিল যে আমার বিয়ের ব্যাপারটা শুধু তুই জানিস, তুই কেন মিডিয়াতে এই ফটোটা দিয়েছিস, এক্ষুনি আমি যে বিয়ে করেছি সেটা সবাইকে জানানোর সময় হয়নি। এই কথাতে তাদের দুজনের ঝগড়াটা এত বেড়েছিল যে আমানের মনে হয়েছিল মানুকে শাস্তি দেওয়াটা খুব দরকার। মানু টাকা দিয়েও আর সাহায্য করছে না, বা মানুর জন্যই লোকজনেরা জানতে পেরেছে যে সে কংগ্রেস নেত্রীর মেয়েকে বিয়ে করেছে। সেই থেকে শুরু হয়ে গেল দুই বন্ধুর মধ্যে ঝামেলা। মানু পাণ্ডের মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। তার ট্রিটমেন্টের জন্য তাকে
একটা গাড়িতে করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে তিনি ছিলেন, মানু পাণ্ডের বাবা ছিল, আর মানু পাণ্ডের দাদা বউ ছিল। সবাই গাড়িতে যাচ্ছে। হঠাৎ করে সামনে থেকে একটা গাড়িতে করে চলে এসেছিল আমান। সঙ্গে ছিল তার 2 বন্ধু। তারা এসে পিস্তল দেখিয়ে মানু পাণ্ডের বাবা, মানে নিজের প্রিয় বন্ধুর বাবাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল। নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রেখেছিল, তার আগে মারধর করেছিল। উদ্দেশ্যটা ছিল মানু পাণ্ডেকে জব্দ করা, শাস্তি দেওয়া, কারণ সে টাকা দিয়ে তাকে আর সাহায্য করছিল না। তার বিয়ের খবর যেহেতু কেউ জানতো না, শুধু তার ওই বন্ধু জানতো, সে ফেসবুকে দিয়েছিল। সেখান থেকে সেই ফটোটা হিন্দুস্তান পেপারে চলে গেছিল। রাজনীতিক মহলের সবাই জানতে পেরেছিল, যেটা কোনোভাবেই আমান চাইছিল না, কিন্তু সেটা তো হয়েছিল। যেহেতু মানুর বৌদি প্রিয়াঙ্কা আর মা আর গাড়ির ড্রাইভারের সামনে ঘটনাটা ঘটেছিল, প্রিয়াঙ্কা আর তার শাশুড়ি গিয়ে পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করেছিল। তারা যে 3 জনকে দেখেছিল তাদের নামটাও বলেছিল। পুলিশের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল তাদেরকে ধরার। এবার একজন অন্য বন্ধু এই ব্যাপারটা জানিয়েছিল আমানকে। তাকে বলেছিল যে তোমার যে বন্ধুর বাবা, যাকে তোমরা কিডন্যাপ করে নিয়ে গেছো, তোমাদের জন্য কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, পুলিশ তোমাদেরকে খুঁজছে। এই কথাটা শুনে মানুর বাবাকে রাস্তার ধারে গাড়িতে করে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছিল। বেশ কিছুদিন ট্রিটমেন্টের পর তিনি সুস্থ হয়েছিলেন। তাকে মারধর করা হয়েছিল বলে শরীরে বেশ কিছু গভীর আঘাতের চিহ্নও ছিল। রবি আর সন্দীপ নামের যে 2 জন বন্ধু হেল্প করেছিল, তারা দুজনেই অ্যারেস্ট হয়ে গেছিল। কিন্তু আমান মানি ত্রিপাঠী যেহেতু একজন ক্ষমতাবান প্রভাবশালী লিডারের ছেলে, যদিও সে জেলে ছিল, তাকে কিন্তু অ্যারেস্ট করা যায়নি। পুলিশ নাকি তাকে খুঁজছে, কিন্তু যদি সত্যি সত্যি খুঁজতো হয়তো তাকে ধরতেও পারতো। যাই হোক, এদিকে সে এই ধরনের বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, ঝামেলা করে, মারপিট করে, কাউকে কিডন্যাপ করে। এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারছিল তার স্ত্রী সারা সিংয়ের সাথে। 2013 সালে তার বিয়ে হয়েছিল। তারপর থেকেই ধীরে ধীরে সারা বুঝতে পারে যে সে যে বিয়েটা করেছে সেটা একদমই ভালো মানুষের সাথে করা হয়নি, সে ভুল করে ফেলেছে। এবার সারা ওই সম্পর্কটা থেকে বেরোতে চাইছিল, নানানভাবে হাজব্যান্ডকে ঠিক পথে আনার চেষ্টা করছিল, কিন্তু হাজব্যান্ড কোনোভাবেই রাজি হচ্ছিল না। অন্যদিকে হাজব্যান্ডকে তার বাবা মা সব সময় বোঝাচ্ছিল যে তুমি নিজের বউকে ডিভোর্স দিয়ে দাও, ওই বিয়ে আমরা মানি না। এবার সারার যে মা রেখা দেবী, সে নিজের জামাইয়ের সাথে কথা বলে, তাকে বোঝায় যে আমার মেয়েকে তুমি ডিভোর্স দিয়ে দাও, কারণ তোমারও আমার মেয়ের সাথে থাকতে আর ভালো লাগছে না, সেটা আমরা বুঝতেই পারছি, কারণ তুমি একদমই বাড়িতে থাকো না, সব সময় নিজের বন্ধুদের সাথেই ঘুরে বেড়াও, উল্টোপাল্টা কাজ করে বেড়াও। ছেলেটা বলে যে সে কিছুতেই সারা সিংকে ডিভোর্স দেবে না। সারা সিং কিন্তু রাগ করে, যেহেতু হাজব্যান্ড কোনো কথাই শুনতো না, সে গিয়ে নিজের বাপের বাড়িতে নিজের মায়ের সাথে ভাই বোনেদের সাথে থাকছিল। হঠাৎ করে 15ই জুন 2015 জামাই শ্বশুরবাড়িতে আসে, শাশুড়ির সাথে কথা বলে, স্ত্রীর সাথে কথা বলে, সে এবার ভালো হয়ে যাবে, কোনো বেআইনি কাজ করবে না, স্ত্রী যেটা বলবে সেটাই করবে। স্ত্রী খুব খুশি। বেশ কয়েকদিন আশেপাশের কোথাও ঘুরতে যায়, শপিং করতে যায়, ভালোই কাটছিল। তারপরে তারা ঠিক করে যে তাদের বিয়ের 2 বছর হতে যাচ্ছে, কিন্তু তারা সেভাবে কোথাও বেড়াতে যায়নি। দুজনে একা গাড়িতে করে সিমলা যাবে। মা বলে অত দূর গাড়ি চালিয়ে একা একা যাওয়া উচিত না, ট্রেনে প্লেনে যাও। কিন্তু জামাই বলে না, সে নিজের স্ত্রীর সাথে গাড়ি চালিয়েই যাবে।
গাড়ি চালিয়ে তারা গেছিল সিমলার উদ্দেশ্যে, তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। মা যখন পৌঁছেছিল ঘটনাস্থলে, সেখানে গিয়ে দেখেছিল যে অলরেডি তার থেকে আগে গোরখপুর থেকে তার মামা এসে সেই ঘটনাস্থলে রয়েছে। ছেলের মামার বাড়ি গোরখপুর, প্রচুর দূরত্ব। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অতখানি সময় কাটেইনি, সে কিভাবে ওখানে এসে পৌঁছেছে। অথচ সেই মহিলা তার থেকে অনেক কম দূরে থাকা সত্ত্বেও তাড়াতাড়ি পৌঁছাতে পারেননি। সেই জন্য যে মারা গেছিল তার মা, রেখা দেবীর মনে হয়েছিল যে এই ঘটনাটা প্রি প্ল্যান্ড, তাই জন্য ওই এরিয়াতে গিয়ে অ্যাক্সিডেন্টটা করা হয়েছে, যেখানে আমার মানির এরিয়া, যেখানে তাদের প্রচুর আত্মীয় স্বজন থাকে। রেখা দেবী যখন নিজের 2 ছেলেকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিলেন, তখন তিনি গিয়ে দেখেছিলেন তার জামাইকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে, কারণ সে নিজের বন্ধুর বাবাকে কিডন্যাপ করেছিল। রেখা দেবীর মেয়ের বডি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম রিপোর্টে জানা গেছিল যে বুকে আর মাথায় চোট হয়েছে, যার জন্য সে মারা গেছে। সেম অ্যাক্সিডেন্টে তার জামাই গাড়ি চালাচ্ছিল, তার একটুও চোট লাগেনি। গাড়িটা উল্টে গেছিল, কোনো বিশাল ধাক্কা হয়নি, শুধু উল্টে যাওয়াতেই তার মেয়ে সেখানেই মারা গেছিল, তবে জামাইয়ের একটুও আঘাত লাগেনি। ব্যাপারগুলো খুব রহস্যজনক বলেই তার মনে হয়েছিল। আর যেহেতু তার জামাই একজন অপরাধী টাইপের মানুষ, ক্রাইম করতেই থাকে, সেই জন্য তিনি শিওর ছিলেন যে তার জামাই এই ঘটনা ঘটিয়েছে, অ্যাক্সিডেন্ট নিজে নিজে হয়নি। আরও একটা ব্যাপার, তার মেয়ের যার সাথে আগে বিয়ে ঠিক হয়েছিল সেই ব্যবসায়ী, তার সাথে রেখা দেবীর মেয়ে সারা সিং নাকি কথা বলেছিল। সেই কথা বলার ব্যাপারটা মেয়ের ফোন জামাই চেক করেছিল, তখন দেখতে পেয়েছিল। তারপর থেকে সে নিজের স্ত্রীকে সন্দেহ করত, প্রায় প্রতিদিন মারধর করত আর ফোন দুটোকে চেক করত। এই সমস্ত ঘটনার জন্য সে নিজেই নিজের স্ত্রীকে এইভাবে শেষ করে ফেলেছে বলে রেখা দেবী অনুমান করেছিল। তিনি চেয়েছিলেন যে তার মেয়ের এই মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত হোক। কোনো রকম তদন্তও হয়নি, সিবিআই তদন্ত তো দূরের কথা, কারণ ব্যাপারটা ছিল প্রভাবশালী মানুষজনের বিরুদ্ধে। ঘটনাটা শুনে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।